প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলোচনা করছিলাম ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব বিষয়টির ধ্বনিবিজ্ঞান অংশটি। গত দুটি ক্লাসে আমি ধ্বনিবিজ্ঞান অংশের দুটি পরিচ্ছেদ আলোচনা করেছি, বাক্প্রত্যঙ্গ এবং স্বরধ্বনি। তারই ধারাবাহিকতায় আজ আলোচনা করব আরও দুটি বিষয়। একটি হচ্ছে অর্ধ স্বরধ্বনি এবং দ্বি স্বরধ্বনি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। প্রথমে আমাদের জানতে হবে অর্ধ স্বরধ্বনি কাকে বলে বা অর্ধ স্বরধ্বনি কী। দেখুন, আমি এখানে বেশ কয়েকটি সংজ্ঞা দিয়েছি এই কারণে আপনারা যেন বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন। বিভিন্ন সংজ্ঞা পড়ে আপনি বিষয়টির মূল ভাবটা আপনি যেন ধরতে পারেন। প্রথমে লক্ষ্য করুন সবুজ কালিতে যে সংজ্ঞাটি দেওয়া রয়েছে। অর্ধ স্বরধ্বনি হচ্ছে এক ধরনের ঘোষ স্বরধ্বনি যার সৃষ্টিতে বাকযন্ত্র তুলনামূলকভাবে একটি গৌণ স্বরধ্বনি উচ্চারণের জন্য প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু স্বরধ্বনিটি গঠিত না হয়ে তা একটি পূর্ণ স্বরধ্বনি গঠনের জন্য প্রস্তুত হয়। অর্থাৎ অর্ধ স্বরধ্বনি হচ্ছে এক ধরনের ঘোষ স্বরধ্বনি যার সৃষ্টিতে, এই অর্ধ স্বরধ্বনির সৃষ্টিতে বাকযন্ত্র তুলনামূলকভাবে একটি গৌণ স্বরধ্বনি উচ্চারণের জন্য প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু স্বরধ্বনিটি গঠিত না হয়ে তা একটি পূর্ণ স্বরধ্বনি গঠনের জন্য প্রস্তুত হয়। অর্থাৎ এই অর্ধ স্বরধ্বনি নিজে গঠিত না হয়ে তা পূর্ণ স্বরধ্বনি গঠন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে বা পূর্ণ যে স্বরধ্বনি রয়েছে তাকে গঠনের জন্য প্রস্তুত করে। আরও বেশ কয়েকটি সংজ্ঞা দেখুন। জিহ্বার গতিশীলতা ও তৎসংশ্লিষ্ট একটি অসম্পূর্ণ স্বরধ্বনির সমষ্টি হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আবার অর্ধ স্বরধ্বনি হচ্ছে এক ধরনের অনাক্ষরিক ধ্বনিখণ্ড যার ধ্বনিগত বৈশিষ্ট্য স্বরের মতো, কিন্তু ধ্বনিতাত্ত্বিক আচরণে তা ব্যঞ্জনের ন্যায়। অধিকাংশ ক্ষেত্রেই তা পিচ্ছিল স্বর। আরেকটি সংজ্ঞা দেওয়া রয়েছে, 3 নম্বর সংজ্ঞাটি। অর্ধ স্বরধ্বনি হচ্ছে সেই অপূর্ণ বা অগঠিত স্বর যা কখনোই অক্ষরের চূড়ায় অবস্থান করতে পারে না। তার আসন সবসময় চূড়ার পাদদেশে নির্দিষ্ট এবং স্বর হিসেবে চিহ্নিত হলেও গভীরতর বিবেচনায় তা নৈকট্য ব্যঞ্জনের দিকেই আবদ্ধ। সেই হিসেবে ব্যঞ্জন সদৃশ্য স্বরই হল অর্ধ স্বরধ্বনি। আমরা সংজ্ঞা পড়লাম, এখন আমরা এই অর্ধ স্বরধ্বনি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। আশা করি এই আলোচনাটা শুনলে আপনি অর্ধ স্বরধ্বনি পুরোপুরি বুঝতে পারবেন। অর্ধ স্বরধ্বনি উচ্চারণ প্রক্রিয়ার দিক থেকে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মধ্যবর্তী বলা যায়। আবারও বলছি, অর্ধ স্বরধ্বনি উচ্চারণ প্রক্রিয়ার দিক থেকে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মধ্যবর্তী বলা যায়। অর্থাৎ এগুলো উচ্চারণের সময় স্বর ও ব্যঞ্জন উভয় ধ্বনির প্রকৃতি গ্রহণ করে থাকে। অর্ধ স্বরধ্বনি স্বরধ্বনির মতো স্বরিত নয়, তার কারণ এগুলো শ্রুতিজনিত আওয়াজ ছাড়াই দ্রুত উচ্চারিত হয়। ধ্বনির পরিবর্তন অনেক সময় মুখ গহ্বরের আকৃতি ও প্রকৃতির উপর নির্ভরশীল। এর সাহায্যে বাংলা অর্ধ স্বরধ্বনি বিচার করলে দেখা যায় যে স্বরধ্বনির তুলনায় অর্ধ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান থাকে অনেক উঁচুতে। একটু লক্ষ্য করুন, স্বরধ্বনির তুলনায় অর্ধ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান থাকে অনেক উঁচুতে এবং সেই পরিমাণে সামনের বা পেছনের দিকও উঁচু হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে, অনেক সময় জিভের উচ্চতা অন্যান্য স্বরধ্বনির মতোও থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে অর্ধ স্বরধ্বনিগুলো স্বরধ্বনির মতো স্বরিত নয়। তো অর্ধ স্বরধ্বনির গঠন প্রসঙ্গে বলা যায় যে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় বাক প্রত্যঙ্গগুলো ততখানি সক্রিয় থাকে না বলে অনেক সময় স্বরধ্বনিগুলো ততখানি অনুরণিত হয় না।
এবং কম দোতনার জন্য তার প্রকৃতি পরিবর্তিত হয়ে যায়। অর্ধস্বরধ্বনিকে ধ্বনিগত প্রক্রিয়ার জন্য পিচ্ছল ধ্বনি হিসেবেও বিচার করা হয়। তো অনেক ক্ষেত্রে স্বরধ্বনি গঠনের সময় শিথিল উচ্চারণ প্রক্রিয়ার জন্যে বদ্ধ স্বরধ্বনির কাছাকাছি স্বরধ্বনি গঠনের আগেই বাক প্রত্যঙ্গ অন্য একটা ধ্বনি গঠনে অগ্রসর হয় বলে স্বরধ্বনি গঠনের পরিমাণগত সময়ের অভাবের জন্য যে পিচ্ছিল ধ্বনি গঠিত হয় তাই অর্ধ স্বরধ্বনি রূপে পরিচিত। ধ্বনি গঠনের সময় অপেক্ষাকৃত কম জোরের সঙ্গে এই শ্রেণীর ধ্বনি গঠিত হয়। ড্যানিয়েল জোন্স এই শ্রেণীর পিচ্ছিল ধ্বনিকে অর্ধ স্বরধ্বনি রূপে চিহ্নিত করেছেন। অর্ধ স্বরধ্বনি গঠনের সময় জিভ ক্রমাগত উঁচুতে ও পেছনে যেতে পারে এবং সেই সঙ্গে ঠোঁটের আকারও গোলাকার ধারণ করে। বাংলায় অর্ধ স্বরধ্বনির ব্যবহার সীমিত না হলেও এগুলোর সংখ্যা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। পূর্ববর্তী ভাষাবিজ্ঞানীর মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও সুকুমার সেন দুটো অর্ধ স্বরধ্বনির উল্লেখ করেছেন। এ দুটো অর্ধ স্বরধ্বনি হচ্ছে অন্তস্থ অ ও অন্তস্থ ব। পরবর্তীকালে মোহাম্মদ আব্দুল হাই উপরোক্ত দুটো অর্ধ স্বরধ্বনি গ্রহণ করে এ দুটোর সঙ্গে হ্রস্ব-ই শ্রুতি অন্তর্ভুক্ত করেছেন। এখানে উল্লেখ করা যায় যে বাংলায় অন্তস্থ অ ও অন্তস্থ ব অর্ধ স্বরধ্বনি ব্যবহৃত হয় না। ইংরেজিতে এই দুটো অর্ধ স্বরধ্বনি ব্যবহৃত হয়ে থাকে। চার্লস ফার্গুসন নামটি আপনাদের মনে রাখতে হবে। চার্লস ফার্গুসন ও মুনির চৌধুরী বাংলায় 4টে অর্ধ স্বরধ্বনির উল্লেখ করেছেন। এগুলো যথাক্রমে হ্রস্ব-ই, এ, ও এবং হ্রস্ব-উ অর্থাৎ ই, এ, ও, উ। অর্ধ স্বরধ্বনির উদাহরণে তারা হ্রস্ব-উর জন্যে কোনো ন্যূনতম জোর দেখাতে পারেনি বলে ই, এ, ও অর্থাৎ হ্রস্ব-ই, এ এবং ও এই 3টে অর্ধ স্বরধ্বনি রূপে গ্রহণ করা যায়। আমরা যদি আমাদেরকে বলা হয় যে অর্ধ স্বরধ্বনি কয়টি, তাহলে আমরা এই অংশটি লিখব যে চার্লস ফার্গুসন ও মুনির চৌধুরীর মতে যে 4টি ছিল, তারপর তারা কেন একটিকে বাদ দিয়ে 3টি হিসেবে 3টি বর্ণকে এই অর্ধ স্বরধ্বনি হিসেবে গৃহীত করলো। যাই হোক, যেমন দেখুন, উদাহরণ দেখুন, ই ই দিয়ে যদি আমি উদাহরণ দেই তাহলে প্রথমে বলতে হয় যাই, অর্থাৎ বর্গীয় জ দিয়ে যে যাই হয়, যাই মানে যা বলতে যা বোঝায়। এটা আমি কিভাবে বলবো, গ্রাম দেশে এ কথাটা বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ আপনারা মনে করেন দুই ভাই বিয়ে করলেন। বিয়ে করার পরে আপনাদের যে বউ মানে স্ত্রী, তো এই এক স্ত্রী আরেক স্ত্রীর যা। কেমন আমি বিষয়টি বোঝাতে পেরেছি কিনা জানি না। আবারও বলছি যে মনে করেন আপনারা দুই ভাই, এই দুই ভাই বিয়ে করলেন। বিয়ে করার পরে আপনাদের যে স্ত্রী হলো, এই এক স্ত্রী আরেক স্ত্রীর যা, এটিকে গ্রাম দেশে যা হিসেবে বলে, কিন্তু শুদ্ধ বাংলা কি বলে আমি জানি না, সম্ভবত যাই বলে। তো যাই হোক, এই যাই হ্রস্ব-ই দিয়ে যে উদাহরণটি, সেটা হচ্ছে মনে করুন যাই বর্গীয় জ দিয়ে কি হয়, আমার ছোট যাই এ কাজ করেছে। মানে বড় যা ছোট যার উদ্দেশ্যে বলছে, অন্য কাউকে ছোট যাকে দেখিয়ে দিয়ে যে আমার ছোট যাই এ কাজ করেছে। এই যে আমি যাই কথাটা উল্লেখ করলাম, মানে বললাম আমার ছোট যাই এ কাজ করেছে, এটি আপনি খেয়াল করুন। এবং আমি পরবর্তীতে যে বাক্যটি বলছি, আমি আজ যাই, অন্তঃস্থ জ দিয়ে যে আমি বাক্যটি বললাম, আমি আজ যাই, এই যাই এবং আমার ছোট যাই এ কাজ করেছে, এই যাই, এই দুই যাইয়ের যে পার্থক্য আপনি ধরতে পারছেন, এটি হচ্ছে ওই অর্ধ স্বরধ্বনি। আবার দেখুন এ দিয়ে কি হয়, আবারও একই উদাহরণ, সেই আমরা যাকে নিয়ে আসছি। এ দিয়ে কি হচ্ছে, এক যা আরেক যাকে উদ্দেশ্য করে অন্য কাউকে বলছে যে এটা আমার যায় করেছে। আবার অন্তঃস্থ জ দিয়ে কি হয়, সে রোজ বাজারে যায়, অর্থাৎ সে রোজ বাজারে যায়, এই যায় এবং
আমার জায়ে এ কাজ করেছে, বা এটা আমার জায়ে করেছে। এই জায়ে এবং সে রোজ বাজারে যায়, এই দুটি জায়ের যে পার্থক্য, এটাই হচ্ছে অর্ধস্বরধ্বনি। আবার দেখুন, ও দিয়ে আবারও সেই একই, আমার যাও সিনেমায় যাবে। আবার অন্তস্থ জ দিয়ে তুমি এখন বাড়ি যাও। এই যে তুমি এখন বাড়ি যাও, এই যাও এবং আমার যাও সিনেমায় যাবে, মানে আমার যে যা সেও সিনেমা দেখতে যাবে। এই যাও এবং তুমি এখন বাড়ি যাও, এই অন্তস্থ জ দিয়ে যে যাও হলো এবং বর্গীয় জ দিয়ে যে যাও হলো। আমি কিন্তু বলার সময় আমি এমনভাবে বলেছি, এর কারণ হচ্ছে আমার উচ্চারণে একটা প্রভেদ, একটা পার্থক্য আপনি পরিলক্ষিত করেছেন। কেমন? এই পার্থক্যটি হচ্ছে এই অর্ধ স্বরধ্বনির পার্থক্য আর কি। স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনির যে পার্থক্য, সেইটি পার্থক্য হচ্ছে এখানে। তো এখানে লক্ষণীয় যে পাশাপাশি অবস্থিত দুটো স্বরধ্বনি উচ্চারণের দিক থেকে পার্থক্যের জন্য স্বরধ্বনির প্রকৃতির মধ্যেও পার্থক্য দেখা দেয়। সাধারণভাবে লক্ষ্য করা যায় যে পাশাপাশি অবস্থিত দুটো স্বরধ্বনি যুগ্ম বা দ্বিস্বর গঠন করার সময় একটা অন্যটার তুলনায় অনেক স্পষ্ট বা অনুরণিত। উপরের উদাহরণে আমি যে উদাহরণ দিলাম, সেই উদাহরণে দ্বিতীয় সারির শেষ স্বরধ্বনির ক্ষেত্রেও এই একই প্রক্রিয়া লক্ষ্য করা যায়। তো এগুলো দ্রুত উচ্চারণ ও কম দোতনার জন্য অর্ধ স্বরধ্বনিতে উন্নীত হয়েছে। আমরা জানলাম অর্ধ স্বরধ্বনি সম্পর্কে, মোটামুটিভাবে জানলাম। এখন আমরা অর্ধ স্বরধ্বনির কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করব। দেখুন, স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন, ধ্বনিবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই অর্ধ স্বরধ্বনির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। 1 নম্বরে, জিহ্বার অবস্থানের দিক থেকে অর্ধ স্বরধ্বনির নির্দিষ্ট কোনো স্থান নেই। 2 নম্বর, উচ্চারণের সময়ের দিক থেকে তার স্থিতিকাল অত্যন্ত স্বল্প, অর্থাৎ মুখের মধ্যে ধ্বনিটি তৈরি হতে না হতেই উচ্চারিত হয়ে যায়। 3 নম্বর, স্বরধ্বনির তুলনায় উচ্চারণে জিভ উচ্চ ও বায়ুপথ সংকীর্ণতর হয় বলে অর্ধ স্বরধ্বনি সবচেয়ে অনুরণিত হয়। এই 3টি বৈশিষ্ট্য যদি পরীক্ষায় আসে যে অর্ধ স্বরধ্বনির বৈশিষ্ট্য লিখো, আপনি এগুলো লিখবেন। আবার দেখুন, অর্ধ স্বরধ্বনির প্রকার। রফিকুল ইসলাম তার ভাষাতত্ত্ব বইয়ে 4 প্রকারের অর্ধ স্বরধ্বনির কথা বলেছেন। 1 নম্বরে দেখুন, উচ্চারণে জিহ্বা সংলগ্ন স্বরধ্বনি অপেক্ষা উচ্চ, অগ্রসর, ঠোঁট অগোলাকৃতি। 2 নম্বরে দেখুন, উচ্চারণে জিহ্বা সংলগ্ন স্বরধ্বনি অপেক্ষা উচ্চ কিন্তু ঠোঁট গোলাকৃতি। 3 নম্বর, উচ্চারণে জিহ্বা সংলগ্ন স্বরধ্বনি অপেক্ষা উচ্চ, অগ্রসর, ঠোঁট অগোলাকৃতি। এবং 4 নম্বরে দেখুন, উচ্চারণে জিহ্বা সংলগ্ন স্বরধ্বনি অপেক্ষা উচ্চ কিন্তু ঠোঁট গোলাকৃতি। অর্ধ স্বরধ্বনি ঘোষ এবং অঘোষ উভয় প্রকারই হতে পারে। তো যাই হোক, আশা করি আপনারা অর্ধ স্বরধ্বনি সম্পর্কে পুরোপুরি বুঝতে পেরেছেন। যদি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বই সংগ্রহ করতে হবে এবং আমি আশা করব বই সংগ্রহ করবেন। তো যাই হোক, আপনারা বই সংগ্রহ করে এটি বিস্তারিত আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো এখন আমরা চলে যাব দ্বি স্বরধ্বনিতে। দেখুন, দ্বি স্বরধ্বনি, প্রথমে আমরা জানছি সংজ্ঞা যে দ্বি স্বরধ্বনি কাকে বলে। যদি পাশাপাশি অবস্থিত দুটো সমশ্রেণীর অথবা অসমশ্রেণীর স্বরধ্বনি নিঃশ্বাসের একই প্রয়াসে উচ্চারিত হয়ে আক্ষরিক ধ্বনি গঠন করে এবং দ্বিতীয় স্বরধ্বনির তুলনায় প্রথমটি দীর্ঘ ও স্পষ্ট হয়, তাহলে এই শ্রেণীর আক্ষরিক স্বরধ্বনিকে দ্বি স্বরধ্বনি বলে। সংজ্ঞাটি আস্তে আস্তে পড়ুন, ভিডিওটি পজ করুন, আমার আলোচনা আপনাকে শুনতে হবে না। সংজ্ঞাটি আপনি নিজে আস্তে আস্তে পড়ুন এবং ভাবুন, তাহলে আপনি ব্যাপারটা ধরতে পারবেন যে যদি পাশাপাশি অবস্থিত দুটি সমশ্রেণীর অথবা অসমশ্রেণীর স্বরধ্বনি নিঃশ্বাসের একই প্রয়াসে মানে ধাক্কায় উচ্চারিত হয়ে আক্ষরিক ধ্বনি গঠন করে এবং দ্বিতীয় স্বরধ্বনির তুলনায় প্রথমটি দীর্ঘ ও স্পষ্ট হয়, তাহলে এই শ্রেণীর আক্ষরিক স্বরধ্বনিকে দ্বি স্বরধ্বনি বলে। দ্বি স্বরধ্বনি যেভাবে গঠিত হয় তা লক্ষ্য করে বলা যায় এই শ্রেণীর ধ্বনি গঠনের ফলে ধ্বনিগত সহজতা লক্ষ্য করা যায়।
সাধু বাংলার সঙ্গে চলিত বাংলার রূপমূলের তুলনা করলে দেখা যায় সাধু বাংলার রূপমূল মধ্যস্থিত দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অনেক সময় বর্জিত হয়ে দ্বিস্বরধ্বনি গঠনে সহায়তা করে। তো এখানে দেখুন বেশ কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যে দ্বিস্বরধ্বনির কিছু বৈশিষ্ট্য দেখুন। দুটো স্বরধ্বনি একসঙ্গে একই প্রয়াসে উচ্চারিত হয়। রূপমূলে দুটো স্বরধ্বনি পাশাপাশি ব্যবহৃত হয়। প্রথম স্বরধ্বনি দ্বিতীয় স্বরধ্বনির তুলনায় দীর্ঘ ও স্পষ্ট হয়। প্রথম স্বরধ্বনি পূর্ণ দৈর্ঘ্য স্বরধ্বনির বৈশিষ্ট্য প্রাপ্ত এবং দ্বিতীয় স্বরধ্বনি পিচ্ছিল, অর্থাৎ প্রথম স্বরধ্বনি পূর্ণ দৈর্ঘ্য স্বরধ্বনির বৈশিষ্ট্য প্রাপ্ত এবং দ্বিতীয় স্বরধ্বনিটি হচ্ছে পিচ্ছিল। আবার দেখুন 5 নম্বরে, দ্বিস্বরধ্বনি গঠনে সমশ্রেণীর অথবা অসমশ্রেণীর দুটো স্বরধ্বনি সহযোগে গঠিত হয়ে থাকে। সমশ্রেণীর স্বরধ্বনি যেমন ই ই, এ এ, এ এ, আ আ, অ অ, ও ও, উ উ, এবং অসমশ্রেণীর স্বরধ্বনি ই এ, ই উ, এ উ, ও উ, আ ই, অ ও, উ এ ইত্যাদি। নোট দেখুন, দ্বিস্বরধ্বনি গঠনের প্রাথমিক শর্ত হচ্ছে একটা বিশেষ ধ্বনিতাত্ত্বিক পরিবেশে দুটো স্বরধ্বনি পাশাপাশি অবস্থান করে এবং একই প্রয়াসে উচ্চারিত হয়। বিষয়টি আরেকটু পরিষ্কার করে বুঝবেন। দেখুন, বাংলায় 17টি প্রকৃত দ্বিস্বরধ্বনি রয়েছে। এগুলো একটু দেখুন, তাহলে আপনি বিষয়টি আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। বাংলায় মোট 17টি প্রকৃত দ্বিস্বরধ্বনি রয়েছে। এগুলো দেখুন, তাহলে ব্যাপারটি আপনি আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমেই দেখা যাচ্ছে অসম শ্রেণীর দ্বিস্বরধ্বনি, মানে অয়। অ যোগ এ সমান হলো অয়। এই অয় দিয়ে কি শব্দ হয়? বয়, ময়না। আবার অ যোগ ও, অর্থাৎ স্বরে অ যোগ ও সমান কি হলো? অ। এটি দিয়ে কী শব্দ হলো? হও, নও। আবার দেখুন, ডান পাশে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সমশ্রেণীর স্বরধ্বনি দেখানো হয়েছে ই। এটি দিয়ে যেমন রস্বই যোগ রস্বই, ই, কি শব্দ হলো? দি, নেই। হ্যাঁ, আবার দেখুন আরেকটি সমশ্রেণীর স্বরধ্বনি দেখতে পাচ্ছি ও। ও যোগ ও সমান ও, কি হলো? ধৌ, সৌ। করোনাকালে বিশেষ করে সাবান দিয়ে হাত ধৌ। হ্যাঁ, হ্যাঁ, তুমি এখন সৌ। এই যে যেরকম এটি হচ্ছে, এগুলো হচ্ছে সমশ্রেণীর স্বরধ্বনির দ্বিস্বরধ্বনি। তো এই হচ্ছে দ্বিস্বরধ্বনি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আবারও বলছি, এর থেকে আরও ভালোভাবে বুঝতে হলে আপনাকে বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। আমি তো আপনাদের সামনে থেকে বোঝাতে পারছি না যে হাতে কলমে এভাবে ধরে ধরে বুঝিয়ে দিব। আমি একটি ভিডিও দিচ্ছি, এখানে কথা বলে যতটা বোঝানো যায় অতটাই আমি চেষ্টা করছি। এর থেকে বেশি চেষ্টা এই ভিডিওতে সম্ভব না। আপনারা নিজে নিজে বাসায় পড়বেন এবং বেশি বেশি চর্চা করবেন, তাহলেই বিষয়টি বুঝতে পারবেন। এবং অবশ্যই টিচারদের লেকচার শুনবেন। তাহলে বিষয়টি আরও আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, অর্ধ স্বরধ্বনি এবং দ্বিস্বরধ্বনি আশা করি বুঝতে পেরেছেন। তো আগামী ক্লাসে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।